কথায় আছে, ক্ষমতা পেলে কেউ মানুষ থাকে, আবার কেউ অমানুষ হয়ে যায়। সেই কথার প্রমাণ দিতে শুভেন্দু অধিকারী যেন উঠে পড়ে লেগেছে অমানুষ হওয়ার জন্য। মোদির চোখে হিরো সাজতে গিয়ে তার কট্টর হিন্দুত্ববাদী আচরণ ইতিমধ্যে উত্তেজনা তৈরি করছে দুই বাংলায়। প্রিয় দর্শক, আজকের বিশেষ বিশ্লেষণটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানিয়ে দিবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসাকে ঘিরে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের একটি বড় অংশের মধ্যে গভীর উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ দীর্ঘদিন ধরেই তার রাজনৈতিক বক্তব্যে কট্টর হিন্দুত্ববাদী অবস্থান, ধর্মীয় বিভাজনমূলক ভাষা এবং মুসলিমদের ঘিরে আক্রমণাত্মক ইঙ্গিত স্পষ্টভাবে উঠে এসেছে বলে সমালোচকরা অভিযোগ করে আসছেন। বিভিন্ন জনসভায় তার বক্তব্য শুধু রাজনৈতিক বিরোধিতার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং অনেক সময় তা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ভয় ও অস্বস্তির অনুভূতি তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যখন কোনো অঞ্চলের রাজনীতিতে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে ক্ষমতার ভাষা তৈরি হয়, তখন সাধারণ সংখ্যালঘু জনগোষ্ঠী নিজেদের নিরাপত্তা ও অধিকার নিয়ে স্বাভাবিকভাবেই শঙ্কিত হয়ে পড়ে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর প্রকাশ্য উল্লাস ও উস্কানিমূলক বক্তব্য পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে। অনেকে আশঙ্কা করছেন, ভবিষ্যতে রাজ্যের রাজনৈতিক পরিবেশ এমন এক জায়গায় পৌঁছতে পারে যেখানে মুসলিমদের প্রতিটি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডকে সন্দেহের চোখে দেখা হতে পারে। অন্যদিকে আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে মুসলিমদের মধ্যে বাড়ছে নতুন উদ্বেগ। কারণ ভারতের বিভিন্ন রাজ্যে অতীতে গরু জবাইকে কেন্দ্র করে যে ধরনের সহিংসতা, ধর্মীয় উগ্রতা ও হামলার ঘটনা দেখা গেছে, তা এখনও মানুষের মনে আতঙ্কের স্মৃতি হয়ে আছে। অনেকের আশঙ্কা, পশ্চিমবঙ্গেও কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো কুরবানিকে ইস্যু বানিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। ধর্মীয় আচার পালনে বাধা, কুরবানির পশু পরিবহনে হয়রানি, সামাজিকভাবে ভয়ভীতি তৈরি কিংবা উস্কানিমূলক প্রচারণা, এসব আশঙ্কা এখন সাধারণ মানুষের আলোচনায় উঠে আসছে। বিশেষ করে যখন রাজনৈতিক নেতৃত্বের ভাষায় ধর্মীয় সহনশীলতার পরিবর্তে উগ্র জাতীয়তাবাদী সুর বেশি শোনা যায়, তখন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা আরও গভীর হয়। অনেকের মতে, কুরবানি শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি মুসলিমদের বিশ্বাস ও পরিচয়ের অংশ। তাই এই ইস্যুকে কেন্দ্র করে কোনো ধরনের উগ্র আচরণ বা বাধা সৃষ্টি হলে তা সামাজিক সম্প্রীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে ক্ষমতায় বসেই বাংলাদেশের দিকে ছুড়ে দিয়েছেন এক প্রকাশ্য রাজনৈতিক বার্তা। সীমান্তকে নাকি ৪৫ দিনের মধ্যে নিজের কন্ট্রোলে নিবে তার কাটার বেড়া দিয়ে। শপথ নেওয়ার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই তিনি কর্মসংস্থান, শিক্ষা বা জনগণের সংকটের কথা না তুলে সীমান্ত ঘিরে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তার ভাষায় ৪৫ দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দিতে হবে, যেন সীমান্ত আরও কঠিনভাবে আটকে ফেলা যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের বক্তব্য শুধু উত্তেজনা বাড়ায় না, বরং প্রতিবেশী রাষ্ট্রের প্রতি এক ধরনের চাপ ও ভয় প্রদর্শনের কৌশল হিসেবেও কাজ করে। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এটি নিছক প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং সীমান্ত রাজনীতিকে কেন্দ্র করে নতুন এক অস্বস্তিকর বাস্তবতার ইঙ্গিত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ইস্যুতে সবচেয়ে আলোচিত ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন হিসেবে উঠে এসেছেন তিনি। বিভিন্ন জনসভা ও রাজনৈতিক কর্মসূচিতে দেওয়া তার একের পর এক বক্তব্য শুধু পশ্চিমবঙ্গেই নয়, বাংলাদেশেও ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কখনো বাংলাদেশের আলু পেঁয়াজ রপ্তানি বন্ধের হুমকি, কখনো রাফাল যুদ্ধ বিমান ও ড্রোন হামলার প্রসঙ্গ, আবার কখনো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করে তিনি বারবার বিতর্কের কেন্দ্রে এসেছেন। তার বক্তব্যে প্রায় কট্টরপন্থী হিন্দুত্ববাদের কথা উঠে আসে, যা সমর্থকদের কাছে দৃঢ় নেতৃত্বের প্রতীক হলেও সমালোচকদের কাছে উস্কানিমূলক ও কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে বিবেচিত হয়েছে। অন্যদিকে একটি তথ্য মুসলিম জনগোষ্ঠীকে বেশ ভাবাচ্ছে। ভারতে ২০১৪ সালের পর বিজেপির উত্থান ও বিভিন্ন রাজ্যে তাদের রাজনৈতিক প্রভাব বিস্তারের সঙ্গে সঙ্গে মুসলিম বিধানসভা প্রতিনিধিত্বে ধারাবাহিকভাবে পতন লক্ষ্য করা যাচ্ছে বলে বিভিন্ন পরিসংখ্যান ও বিশ্লেষণে উঠে এসেছে। ২০১৩ সালে দেশজুড়ে যেখানে মুসলিম বিধায়কের সংখ্যা ছিল প্রায় ৩৩৯ জন, বর্তমানে তা কমে প্রায় ২৫৫ জনে দাঁড়িয়েছে। বিশেষ করে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার ও রাজস্থানের মতো জনবহুল রাজ্যগুলোতে এই হ্রাস সবচেয়ে বেশি।
উদাহরণ হিসেবে উত্তরপ্রদেশে আগে 63 জন মুসলিম বিধায়ক থাকলেও বর্তমানে তা নেমে এসেছে 31 জনে। একইভাবে পশ্চিমবঙ্গে 59 থেকে 37, বিহারে 19 থেকে 11 এবং রাজস্থানে 11 থেকে 6 জনে কমেছে মুসলিম প্রতিনিধিত্ব, যদিও এসব রাজ্যে মুসলিম জনসংখ্যার অনুপাত তুলনামূলকভাবে উল্লেখযোগ্য। বিশ্লেষকদের মতে এই পরিবর্তনের পেছনে মূল কারণ হিসেবে রাজনৈতিক কৌশল, দলীয় প্রার্থী নির্বাচন পদ্ধতি এবং ভোট ব্যাংক সমীকরণের পরিবর্তনকে দেখা হচ্ছে। বিজেপির বিস্তার ও বিরোধী দলগুলোর নতুন কৌশলগত অবস্থান নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে আরও জটিল করে তুলেছে, যার প্রভাব সংখ্যালঘু প্রতিনিধিত্বেও পড়েছে। বর্তমানে এমনও 7টি রাজ্য রয়েছে যেখানে কোনো মুসলিম বিধায়ক নেই: অরুণাচল প্রদেশ, গোয়া, হিমাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ছত্তিশগড়। তবে কিছু ব্যতিক্রমও দেখা যায়, যেমন তামিলনাড়ুতে মুসলিম বিধায়কের সংখ্যা সামান্য বৃদ্ধি পেয়েছে এবং মধ্যপ্রদেশ ও মেঘালয়েও অল্প অগ্রগতি লক্ষ্য করা গেছে। সব মিলিয়ে ভারতের রাজ্য রাজনীতিতে মুসলিম প্রতিনিধিত্ব এখনও জনসংখ্যার অনুপাতে সমান না হলেও অঞ্চলভেদে তার চিত্র ভিন্ন ভিন্নভাবে প্রতিফলিত হচ্ছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ ও বৃহত্তর ভারতীয় রাজনীতিতে সাম্প্রতিক পরিবর্তনগুলো শুধু দলীয় ক্ষমতার পালাবদল নয়, বরং সামাজিক ও ধর্মীয় প্রতিনিধিত্বের ভারসাম্যের ওপরও গভীর প্রভাব ফেলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। শুভেন্দু অধিকারীর মতো নেতাদের উত্থান এবং তাদের বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনা একদিকে যেমন সমর্থকদের মধ্যে শক্ত অবস্থানের প্রতীক হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে সংখ্যালঘু সমাজের একটি বড় অংশের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তার পরিবেশও তৈরি করছে। একই সঙ্গে মুসলিম বিধানসভা প্রতিনিধিত্বে ধারাবাহিক পতন, সীমান্ত ও প্রতিবেশী রাষ্ট্রকেন্দ্রিক কড়া রাজনৈতিক বার্তা এবং ধর্মীয় ইস্যুতে বাড়তে থাকা উত্তেজনা সবকিছু মিলিয়ে দক্ষিণ এশিয়ার এই রাজনৈতিক প্রেক্ষাপট আরও জটিল ও সংবেদনশীল হয়ে উঠছে। ফলে ভবিষ্যতে এই পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করবে রাজনৈতিক নেতৃত্বের ভাষা, নীতিগত অবস্থান এবং সামাজিক সম্প্রীতি রক্ষার সক্ষমতার ওপর।